নমস্কার, আর্ট অফ ডেমোক্রেসির পক্ষ থেকে আমার ছোট্ট একটা শখের চ্যানেল, 207টা না 37টা বোধহয় সাবস্ক্রাইবার আছে। সব সাবস্ক্রাইবারও যদি এই ভিডিওটা দেখে তাহলেও আমার 237টা ভিউ হয়, কিন্তু কোনো কোনো ভিডিও তার থেকেও কম হয়। তো যাই হোক, যারা দেখবেন তারা যদি মনে করেন এটা শেয়ার করার মতন বা এই প্রশ্নগুলো নিয়ে মানুষের ভাবার দরকার আছে, তাহলে আপনারা শেয়ার করবেন। কতগুলো সত্যি কথা বলার জন্য আপনাদের আজকে এখানে এলাম। এই ভিডিওটা, এটা ঠিকই, এর মধ্যে খুব থিওরিটিক্যাল ফিলসফিক্যাল কিছু নেই আজকের ভিডিওতে, কিন্তু মাঝে মাঝে তো ভেন্টিলেশনের দরকার হয়। মানে প্রেশার কুকারের যেমন একটা ভালভ থেকে ধোঁয়াটা বেরিয়ে যায়, নাহলে বাস্ট করে যাবে, সেরকম ভেন্টিলেশন করতে হয়। এবং ভেন্টিলেশন করার সময় এটা মনে রাখতে হয় যে সবসময় সেটা খুব র্যাশনাল ট্র্যাক ফলো করছে এমন নয়, সবসময় যে যুক্তি দিয়ে সব কিছু হচ্ছে তা নয়। আসলে আমার কষ্টটাকে আমি ভেন্টিলেট করছি। দেখুন, এই যে আজকে দেখলাম এক নেতা, তিনি গাড়ি থেকে নামছেন, পুলিশের প্রিজনম্যান থেকে নামছেন, মাথায় হেলমেট পরে দৌড়ে ছুটে যাচ্ছেন, কারণ ডিম পড়তে পারে মাথায় এসে। এখন একটা ডিম থেরাপি কথা চালু হয়েছে। বাইরে যারা ডিম থেরাপি করছেন তারা মনে রাখবেন, কিন্তু জিনিসটা পুরনো হয়ে যাচ্ছে। একটা জিনিস বারবার লেবু কচলালে তেতো হয়ে যায়। আইন যখন ব্যবস্থা নিচ্ছে, ডিম থেরাপির কী প্রয়োজন আছে জানি না। তা এই যে ভদ্রলোক যিনি দৌড়চ্ছেন, তিনি যে ধরনের উগ্র অশালীন মাস্তানি করেছেন মন্ত্রী হয়েও, সেটা ভাবা যায় না। এটাও ভাবা যেত না যে খাটের তলা থেকে 50 কোটি বেরিয়ে যাবে, কোনো একটা ফ্ল্যাট থেকে 11 কেজি সোনা উদ্ধার হবে, এসবও ভাবা যেত না। এটাও ভাবা যেত না যে মন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মন্ত্রীর ভাই গ্রেপ্তার, মন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের হয়তো খুঁজে পাওয়া যাচ্ছিল, কিন্তু তিনি যেহেতু বারবার সিআইডি ডাকছে, যাচ্ছেন না, তো এই কথাটা উঠল। সিআইডি ডাকলে যাব না কেন? আমার যদি কোনো দোষ না থাকে, আমি যদি ক্লিন হই ভেতর থেকে, আমি যাব, সিআইডিকে ফেস করব। বারবার করে আমি ওটাকে পোস্টপন করব কেন? এই প্রশ্নগুলো, এগুলো খুব খারাপ লাগছে। এবং এটাও খারাপ লাগছে যখন দেখছি কোনো এক মহিলা বলছেন যে আমাকে খুব যত্ন করা হলো, বললো তারপরে 80 লাখ টাকা দিয়ে দেবেন, আপনি তাহলে ওই জায়গাটা একটা রেস্টুরেন্ট করতে পারবেন। হয় টাকা দিন, নাহলে আপনি আসুন, একা একা আসবেন। এই যে ধরনের কথাবার্তাগুলো উঠছে, যে আজকে কাঁচা পয়সার সাথে সাথে এই যে শাহজাহানের সম্বন্ধে আমরা শুনেছি, পিঠে বানানোর জন্য যেতে হয়। আমরা জাহাঙ্গীরের সম্বন্ধে ঠিক সিমিলার কমপ্লেন আমরা শুনেছি। এইসবগুলো, এবং আরও অনেকের নামে এই কমপ্লেন শোনা যাচ্ছে। নাম করাটা আইনত ঠিক কি না ঠিক জানি না বলে আমি সাহস করছি না, কিন্তু এ তো মানে খাট, কন্ডোম, সে কলেজ ইউনিয়নের অফিসে হোক, পঞ্চায়েতের দপ্তরে হোক, ক্লাব ঘরের পিছনে হোক, ভেতরে হোক, এসব জিনিস কিন্তু 34 বছরের বাম আমলে কি আপনি শুনেছেন? সুশান্ত ঘোষের মতো নেতা গ্রেপ্তার হয়েছিল, ডিম খাননি, গ্রেপ্তার হয়েছিলেন। তার গ্রেপ্তার হওয়ার মতন হয়তো কারণ ছিল, কারণ সুশান্ত ঘোষ সত্যি সত্যি ভালো সিপিএম নেতা ছিলেন না। লক্ষণ শেঠ ভালো সিপিএম নেতা ছিলেন না। পরে শুনেছি লক্ষণ শেঠ বোধহয় তৃণমূলে গিয়েছিলেন। কিন্তু এইরকম একজনকে বাদ দিলে, 2-3 জনকে বাদ দিলে, অনিল বসুকে আমি বলবো না ভালো সিপিএম, এরকম 2-3জনকে বাদ দিলে, কিছু লোককে বাদ দিলে, এমন তো নয় যে 34 বছর শাসনের পর সব একটার পর একটা জেলে যাচ্ছে, একটার পর একটা লিডারের নামে নানা রকম স্ক্যান্ডাল বেরোচ্ছে। এটা তো ভাবা যায়নি। তাহলে 34 বছরের যে শাসনটা অনেক দিক থেকে বাংলাকে পিছিয়ে দিয়েছে। বাংলার রাজনৈতিক সংস্কৃতি, তর্ক বিতর্কের সংস্কৃতি, প্রতিবাদ আন্দোলনের সংস্কৃতি, নাট্য আন্দোলনের একটা বিশেষ বৈশিষ্ট্য, এসব হারিয়ে গেছিল। এবং আমরা তার প্রতিবাদ করেছিলাম বলে আমাদের প্রতি রুলিং পার্টির নেতারা রুষ্ট হয়েছিলেন। কিন্তু এমন তো ভাবা যায়নি। আমি মানে বাম আমলের কিছু
অত্যন্ত সৎ নেতাদের কথা তো আনছি না, সাধারণভাবে আমি বলছি। আমি পার্থদেব বা বুদ্ধদেব ভট্টাচার্যের মতন লোকের, বিমান বসুর মতন লোকের প্রসঙ্গ আনছি না। আমি যে খুব ডাউন, যারা খুব তৃণমূল স্তরে, যে সমস্ত পঞ্চায়েত স্তর, ব্লক স্তর, কাউন্সিলর স্তর, এমএলএ স্তর, এই সমস্ত জায়গায় যারা ছিলেন তাদের কারোর সম্বন্ধে কিন্তু আমরা এরকম অভিযোগ শুনিনি। অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে করতে পারি, মরিচঝাঁপি নিয়ে অভিযোগ করতে পারি, বিজন চতুর হত্যাকাণ্ড নিয়ে অভিযোগ করতে পারি, কিন্তু নেহারবানু ধর্ষণ, ফুলগাবানের পুলিশ লকআপে, এগুলো ঘটেছিল, কিন্তু সেগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা ছিল এবং সেই সমস্ত ঘটনায় যারা দোষী তারা শাস্তি পেয়েছে। অভয়ের মতন ঘটনা বাম আমলে কল্পনাতীত ছিল। এই কথাগুলো বলার কারণ এই নয় যে আমি বাম আমলকে খুব ডিফেন্ড করছি, অ্যাট অল নয়, আমার সে দায়ও নেই। কারণ সমালোচনা করলে এখন অনেক সমালোচনা বাম আমলেরও করা যায়, কিন্তু আমি বলছি যে রিলেটিভলি যদি আমি দেখি যে গত 15 বছর যা হয়েছে আর তার আগে 34 বছর যা হয়েছে, দুটোর মধ্যে কোনো তুলনা চলে না। আজকে যারা 15 বছর এই রকম কালা শাসন করলেন তারা আজকে প্রেস কনফারেন্স করে বলছেন আইনের শাসন নেই। যারা পুলিশ পেয়াদাকে পরিবারের বরকন্দাজ বানিয়ে ফেলেছিল, পেয়াদা বরকন্দাজ বানিয়ে ফেলেছিল পুরো পুলিশ সিস্টেমটাকে, যারা ব্যুরোক্রেসিকে তাদের পরিবারের মানে কাছারি বাড়ির কেরানি বানিয়ে ফেলেছিল, তাদের থেকে আমি আইনের শাসন কথা শুনবো না। এবং আজকে সত্যি কথা আমি বলবো বলেছি, মানে সত্যি কথাই বলবো। দেখুন, এই যে বিজেপি সরকার আসার পরে কিন্তু খুন জখম হয়নি। আজকে যদি কেউ বলে যে আমার অনেক কর্মীকে তুমি খুন করে দিয়েছো তোমরা ক্ষমতা আসার পরে, এটা মানবো না, এটা মিথ্যে কথা। কিন্তু তৃণমূল জামানায় 2021 সালে যে সমস্ত ঘটনা ঘটেছিল সেগুলো ভোলা যাবে না। কাঁকুরগাছির ঘটনাটায় বিজেপি নেতৃত্ব খুব একটা অ্যাক্টিভ রোল দেখাচ্ছেন না বলে আমার মনে হচ্ছে। ওই যে ছেলেটিকে মায়ের সামনে মেরেছিল, তার পোষ্যকেও মেরেছিল, এই রকম ঘটনা কিন্তু বিজেপি এখনও পর্যন্ত ঘটায়নি, এটা মেনে নিতে হবে। ডিমের ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু তারা এই ভয়ঙ্কর অগ্নিসংযোগ, ঘরবাড়ি গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া, তারপরে ফিরিয়ে আনার জন্য লাখ লাখ টাকা তাদের থেকে ডিম্যান্ড করা এবং তাদেরকে মানে মাথা নিচু করে ন্যাড়া করিয়ে সেরকম যে অত্যাচার, সেটা কিন্তু বিজেপি আসার পরে হলো না। কিন্তু আমরা যারা তৃণমূল স্তরে কাজ করি আমরা জানি যে 4 তারিখে রেজাল্ট উল্টো হলে কী ধরনের ডিজে বাজতো। সেই ডিজের সেটা বাজনা হতো না সেটা মানুষের আর্তনাদ হতো আমরা এখনও জানি না, কিন্তু একটা ভয়ঙ্কর কিছু হতে পারত। বিজেপি আসার পরে সেটা হয়নি, আমায় বলতে হবে। কিন্তু সত্যি কথা যখন বলছি তাহলে এটাও বলতে হয়, মাননীয় মন্ত্রী মহোদয় দিলীপ ঘোষ যে মন্তব্য করছেন এটা মন্ত্রীর মন্তব্য হতে পারে না। এটা আপনারা বাংলাদেশে চলে যান। কেন বাংলাদেশে চলে যাবে তারা? যারা এইখানকার বাসিন্দা, এইখানকার নাগরিক যে সমস্ত মুসলমানরা, তারা কেন বাংলাদেশে যাবে? একথা সত্যি যে মুসলমান সমাজকে সমাজ বিরোধী বানানোর কাজটা করা হয়েছে এবং এর জন্য একা তৃণমূলকে দোষ দেবো না। এর আগে 47 সাল থেকেও তৈরি দেখে এই মুসলমান সম্প্রদায়ের কোনো উন্নতি কেউ করেনি। এদেরকে সবাই ব্যবহার করেছে, এদেরকে অ্যাপিস করেছে, পিঠ চুলকেছে, ব্যবহার করেছে, সমাজ বিরোধী বানিয়েছে। এদের হাতে যেটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে বই ধরাবো না, এই বোম ধরাবো না, বই ধরাবো, এটা কথার কথা হয়ে রইল কিনা আমি জানি না, কিন্তু এই দৃষ্টিভঙ্গি থেকে মুসলমান জাতকে দেখা হয়নি। ফলে আমরা আজকে দেখছি ওদের শাহজাহান, শওকত, জাহাঙ্গীর, তারপরে শামীম, এই সমস্ত মাফিয়াগুলো যারা আমরা দেখতে পাচ্ছি ক্রিমিনাল, এগুলো মুসলিম সম্প্রদায় থেকে আসছে বলে তো সাধারণ মুসলিমরা এর দায় নিতে পারে না। সাধারণ মুসলিমদের সঙ্গে সাধারণ হিন্দুদের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে একটা সম্প্রীতি, একটা ভ্রাতৃত্ববোধ, এটাকে রক্ষা করা কিন্তু সরকারের কর্তব্য।